বাংলাদেশি কমান্ডো বনাম ইন্ডিয়ান প্যারা এসএফ, কার প্রশিক্ষণ বেশি কঠিন? একজন সৈনিক আর একজন কমান্ডোর মধ্যে পার্থক্য কোথায়? শুধু অস্ত্রে, শুধু ইউনিফর্মে? না, পার্থক্যটা তৈরি হয় এমন জায়গায় যেখানে শরীর বলে আর পারছি না, কিন্তু মিশন বলে এখনো শেষ হয়নি। বাংলাদেশের প্যারা কমান্ডো আর ভারতের প্যারা স্পেশাল ফোর্সেস, দুই দেশের দুই এলিট ইউনিট। আপনারা দেখছেন গাইড ৩৬০ বাংলা। প্রতিটি সেনাবাহিনীর কাজ এক নয়। সাধারণ বাহিনী বড় আকারের যুদ্ধ পরিচালনা করতে পারে, কিন্তু কিছু মিশন থাকে যেখানে দরকার হয় ছোট দল, উচ্চ ঝুঁকি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বাংলাদেশের প্যারা কমান্ডো ইউনিট গড়ে ওঠে বিশেষ ধরনের সামরিক সক্ষমতা তৈরি করার লক্ষ্য নিয়ে। তাদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয় শারীরিক সহনশীলতা, দ্রুত সিদ্ধান্ত, টিমওয়ার্ক। ভারতের প্যারা স্পেশাল ফোর্সেস বহু বছর ধরে বিভিন্ন ধরনের বিশেষ অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। উচ্চ পার্বত্য এলাকা, ঘন জঙ্গল, সীমান্ত অঞ্চল এবং উচ্চ ঝুঁকির অভিযান। তাদের প্রশিক্ষণেও থাকে দীর্ঘ শারীরিক অনুশীলন এবং বাস্তব পরিস্থিতির কাছাকাছি পরিবেশে প্রস্তুতি। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, কার প্রশিক্ষণ বেশি কঠিন? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের উত্তর সাধারণত খুব দ্রুত দিয়ে দেওয়া হয়। কেউ বলবে ভারত, কেউ বলবে বাংলাদেশ, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ প্রশিক্ষণের কঠিনতা শুধু কয়টা পুশ আপ, কয়েক কিলোমিটার দৌড় বা কত কেজি ওজন বহন করতে হয় এসব দিয়ে মাপা যায় না। স্পেশাল ফোর্সের সবচেয়ে বড় শক্তি শুধু পেশি নয়, সবচেয়ে বড় শক্তি মানসিক স্থিরতা। কারণ বাস্তব অভিযানে ক্লান্তি থাকবে, ভয় থাকবে, অনিশ্চয়তা থাকবে, কিন্তু তারপরও কাজ চালিয়ে যেতে হবে। আর এখানেই একজন সাধারণ সৈনিক আর একজন এলিট কমান্ডোর পার্থক্য তৈরি হয়। বাংলাদেশে প্যারা কমান্ডো এবং ভারতের প্যারা এসএফ, দুই ইউনিটই নিজ নিজ ভূমিকার জন্য তৈরি। একটিকে অন্যটির চেয়ে সহজ বা কঠিন বলা হয়তো পুরো ছবিটা দেখায় না, কারণ শেষ পর্যন্ত দুই বাহিনীর লক্ষ্য একটাই, অসম্ভব মনে হওয়া পরিস্থিতিতেও মিশন শেষ করা। আপনার কি মনে হয়, আপনার মতে কোন ইউনিটের প্রশিক্ষণ সবচেয়ে কঠিন? আর এমন গবেষণাভিত্তিক সামরিক ও ভূরাজনৈতিক ভিডিও দেখতে গাইড ৩৬০ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।